সম্ভবত আমাদের গ্রহের সবচেয়ে রাজকীয় শিকারী হল বাঘ। কিন্তু আমরা এই প্রাণীকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছি। প্রতি সপ্তাহেই চোরা শিকারীরা দুটো করে বাঘ মেরে ফেলে, আর এই মা হারা শাবকগুলো একাই বড় হতে থাকে। মাত্র কয়েকটাই পূর্ণবয়স্ক বাঘ হয়ে উঠতে পারে। এই দুই পরিত্যক্ত শাবকের ভাগ্য ভালো ছিল যে তাদের উদ্ধার করা গেছে। মনে করা হয় যে জঙ্গলে আর 4000-এরও কম সংখ্যক বাঘ বেঁচে আছে। তাই এখন বাঘেরা টিকে থাকার লড়াই করতে বাধ্য হচ্ছে। একটাই মাত্র দেশ আছে যারা এখনো প্রাণীটিকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে পারে, ভারতবর্ষ। বিশ্বের প্রায় 60% বাঘ এখানেই বাস করে। গত কয়েক দশকে ভারত তার জাতীয় পশু সংরক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। এখন দেখার পালা যে এই প্রচেষ্টা সফল হয়েছে নাকি সবটাই ব্যর্থ হয়েছে। ভারতবর্ষ তাদের ব্যাঘ্র গণনা শুরু করতে চলেছে, যা বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সমীক্ষা। হাজার হাজার বনকর্মী দেশের সর্বত্র বাঘের বেঁচে থাকার প্রমাণ সংগ্রহ করবেন। বিজ্ঞানীরা সেই তথ্য বিশ্লেষণ করবেন। তাদের কাছ থেকে আমরা প্রথমবারের জন্য নির্ভুলভাবে বাঘের সংখ্যা জানতে পারব। আর এই ঘটনার প্রতিটি পদক্ষেপের সাক্ষী থাকছেন মার্টিন হিউজগেমস, একজন বিশিষ্ট ব্যাঘ্র বিশেষজ্ঞ। প্রতি 4 বছর অন্তর ভারত সরকার ব্যাঘ্র গণনা করে থাকেন বাঘের সংখ্যা যাচাই করতে। যদি সংখ্যা বাড়ে সেটা খুব ভালো খবর, কিন্তু যদি কমে যায় তাহলে তা হয় হতাশার কারণ। প্রায় সব জায়গাতেই সংরক্ষণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যদি ভারতেও ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা আর কখনোই জঙ্গলে বাঘ দেখতে পাব না। এটা মধ্য ভারতের বান্ধবগড় ন্যাশনাল টাইগার পার্ক। শম্ভু এবং তার দল চোরা শিকার রুখতে নিয়মিত টহল দেন, আর একই সঙ্গে তারা বাঘগুলোর ভালো মন্দের দিকেও নজর রাখেন। এটা একটা বাঘের ছানার পায়ের ছাপ। বাঘিনীটা এদিক দিয়েই গেছে। তবে এটা নিছকই পার্কে হেঁটে বেড়ানো নয়। এই জঙ্গলের গভীরে বিপদ উঁত পেতে রয়েছে। তারা এখন যে এলাকায় ঢুকছেন সেখানেই রাজত্ব করে এই পার্কের সবচেয়ে শক্তিশালী বাঘিনী স্পটি। বাঘের পক্ষে নামটা একটু অন্যরকম। সে সগর্বে নিজের সাম্রাজ্য পাহারা দেয়। গন্ধের মাধ্যমে নিজের সীমানা চিহ্নিত করে অন্যদের জানিয়ে দিতে চায় যে এই এলাকাটা তার। অনেক লড়াই করে সে এই সাম্রাজ্য তৈরি করেছে। স্পটিকে অন্য বাঘিনীদের সঙ্গে লড়াই করে এই জায়গাটা জয় করতে হয়েছে। তার ছানাদের জন্য তাকে এই এলাকাটা নিরাপদ রাখতে হবে। স্পটির 3টে মেয়ে, তাদের বয়স এখন 1 বছর। তারা এখন প্রায় বড় হয়ে উঠেছে। ওদের বাবা মঙ্গু হল এই পার্কের সবচেয়ে শক্তিশালী বাঘ। অনেক লড়াইয়ে অভিজ্ঞ এই বাঘ নিজের সাম্রাজ্যে অন্য পুরুষ বাঘ বা কোনো মানুষের উপস্থিতি সহ্য করে না। শম্ভু এবং তার সহকর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজ সকাল থেকেই ইতিমধ্যে তারা 20 কিলোমিটার পথ হেঁটেছেন, তাই তারা ক্লান্ত আর তৃষ্ণার্ত, এবং এই নালার জলটাই তাদের আকৃষ্ট করল। হঠাৎই রক্ষীরা বিপদের আঁচ পেলেন। ওই তো স্পটি একেবারে সোজা জলের দিকে এগিয়ে আসছে। শম্ভু আর তার সঙ্গীরা সেখান থেকে সাথে সাথে সরে গেলেন। মনে রাখতে হবে এটা কিন্তু তার এলাকা।
ভারতের 50টা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের বনরক্ষীরা প্রতিদিনই এই বিপদের মুখোমুখি হন। এনারা হলেন এই বাঘেদের অভিভাবক এবং রক্ষী বাহিনী। নির্মম চোরা শিকারীদের হাত থেকে তাঁরাই বাঘেদের প্রাথমিকভাবে রক্ষা করেন। প্রতি 4 বছর অন্তর ভারত ব্যাঘ্র গণনা করে এটা জানার জন্য যে বাঘেদের বাঁচানোর এই লড়াইয়ে তারা জিতছে নাকি হারছে। শেষ সরকারি গণনা অনুযায়ী ভারতে 2226টা বাঘ রয়েছে। তবে এবার লক্ষ্য হল অতীতের থেকে আরও নির্ভুলভাবে গণনা করা, আর সেই কাজটাই শুরু হয়েছে। এই প্রথমবার বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে বাঘের প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে জানাবেন। আমাদের ক্যামেরা টিমকে এই গোটা প্রক্রিয়াটার ছবি তোলার বিশেষ ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা এই বিশাল বৈচিত্র্যময় ভূখণ্ড জুড়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সংক্রান্ত এই বিপুল কর্মকাণ্ডের কাহিনী তুলে আনবেন। আর তাদের সঙ্গে থেকেই তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করবেন মার্টিন হিউজ গেমস। আপনাকে অপেক্ষা করতেই হবে যদি একটাও বাঘ দেখা যায়। সেজন্য যদি আপনি একটা বাঘও দেখেন, নিশ্চিতভাবে সেটা আপনার সারা জীবন মনে থাকবে। বাঘ যদি মার্টিনের প্রথম প্রেম হয়, তাহলে ভারত হল দ্বিতীয়। আমি প্রায় 25 বছর আগে ভারতে এসেছিলাম, আর আমি এই দেশটার প্রেমে পড়ে যাই। ভারত এমন একটা দেশ যেখানে খুব দ্রুত শিল্পায়ন ঘটেছে। যেদিকেই তাকাবেন রাস্তা, রেলপথ আর শিল্পের ছড়াছড়ি এখানে। তাই মানুষের চাহিদা বন্য প্রাণীদের থেকে বেশি গুরুত্ব পায়। ফলে বাঘের সংখ্যা ক্রমশ এখানে কমতে শুরু করেছে, আর এই দেশে বাঘের টিকে থাকা আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। প্রতি 4 বছর অন্তর ভারতে বাঘ গণনা করা হয়, আর আমরা এখন সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে হাজির হয়েছি, যখন এদেশে বাঘের মোট সংখ্যা প্রকাশ করা হবে। এখন প্রশ্ন হলো, সংখ্যাটা কি বাড়বে নাকি আগের থেকেও কমে যাবে? উনি প্রথমবার দেখা করবেন এই বিশাল গণনার দায়িত্বে থাকা মানুষটির সঙ্গে। ডক্টর ঝালা 3 দশক ধরে ভারতে বাঘেদের নিয়ে কাজ করে আসছেন। আমরা এখানে যেটা করছি তা হলো বাঘের গলায় বাঁধার জন্য একটা এমন কলার তৈরি করছি যেটা মোটামুটি 1 থেকে 1.5 বছর বাদে নিজে থেকে খুলে যাবে। ওনার সঙ্গে মার্টিনের দেখা হলো গঙ্গার পাড়ে একটা টাইগার ট্রেলে। আমি প্রথমেই যেটা জানতে চাই, আমাদের এইভাবে বাঘ গণনা করার দরকার কেন হচ্ছে? আপনি যদি কিছু নিয়ন্ত্রণে রাখতে চান, আপনার কাছে কি রয়েছে, কোথায় রয়েছে, তার একটা মূল্যায়ন দরকার। আর সংরক্ষণে আমরা যে বিপুল অর্থ ব্যয় করছি, তাতে কি আদৌ কোনো তফাৎ হচ্ছে? আমরা সেটা বলতে পারবো বাঘের সংখ্যা বাড়ছে, কমছে নাকি একই রকম আছে জানার পর। আর তার জন্য আপনার নির্ভুলভাবে জানা দরকার কোথায় কতগুলো বাঘ রয়েছে। আগের গণনাগুলো তাহলে এতটা নির্ভুল ছিল না। সমস্যা হলো আমাদের আগে কাগুজে বাঘ ছিল, যেটাকে বলা হয় পলিটিক্যাল পপুলেশন। একদম। আসলে সব দেশই বলতে চায় আমরা সত্যি ভালো করছি, আর পার্কগুলোর দায়িত্বে থাকা অফিসাররা দেখাতে চায় যে তারা কাজগুলো খুব ভালো করছে। আর একটা যথাযথ বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রাণীগুলো গণনা করার কোনো উপায় ছিল না। এখন মানুষের ভুল আর কারচুপির দিন শেষ, কারণ গণনার জন্য এসে গেছে নতুন প্রযুক্তি। তো আপনি যে ছবিটা তুলছেন সেটা জিও ট্যাগ করা। জিও ট্যাগ মানে ছবিটায় কোনো এটা- কারচুপি বা জাল করা যাবে না। না, না, না। আর এটা এখানে স্টোর হয়ে গেল, হ্যাঁ। ভবিষ্যতে এটা বিশ্লেষণ করা যাবে। বিজ্ঞানীরা ক্যামেরা ট্র্যাপগুলো থেকে পাওয়া ফটোগ্রাফিক এভিডেন্স ব্যবহার করবেন এবং জঙ্গলে বনকর্মীদের সংগ্রহ করা ফিজিক্যাল এভিডেন্সগুলোরও সেই সঙ্গে ডিএনএ অ্যানালিসিস করবেন। কিন্তু এই গণনায় কি উঠে আসবে? চোরা শিকার সারা বিশ্বজুড়ে এই প্রজাতির টিকে থাকার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্টিন বনরক্ষীদের কাছ থেকে জানবেন যে কিভাবে চোরা শিকারীরা এই সুন্দর প্রাণীগুলোকে ফাঁদে ফেলে হত্যা করে। এই এলাকা সম্বন্ধে খুব ভালোভাবে জানায় চোরা শিকারীরা টাইগার ট্রেলগুলোতেই ফাঁদ পাতে। এই ডেমনস্ট্রেশনের জন্য জাঁতাকল ব্যবহার করা হয়েছে, তাতে রাবার প্যাড দিয়ে ঢাকা দাঁত বসানো রয়েছে। তবে চোরা শিকারীদের ব্যবহৃত ফাঁদে ধারালো ধাতুর দাঁত বসানো থাকে। দেখে মনে হতে পারে এগুলো পুরনো দিনের, কিন্তু এগুলো নির্ভুল এবং ভয়ঙ্কর। আর যেই এখানে পা ফেলবে ব্যাস শেষ। আমি এবার একটা ভয়ঙ্কর কথা জানতে চাই,
কোনো বাঘ এই ফাঁদে পড়ার পর কিভাবে সেটাকে মারা হয়? ওরা কিভাবে মারে জানেন তো? ওদের কাছে কাঠের বর্ষা থাকে, হ্যাঁ, আর ওরা এটা পুরো মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। ও ভগবান। আর এটা করার জন্য প্রচুর সাহস দরকার হয়, কারণ যে বাঘকে আপনি ফাঁদে ফেলেছেন কোনোভাবে যদি নিজেকে ছাড়িয়ে নেয় ও আপনাকে মেরে ফেলবে। কিন্তু মানুষ তা তো জীবনের বটেই। ঝুঁকি নিয়েই বাঘগুলো হত্যা করে। এটা খুবই বীভৎস মৃত্যু। যেহেতু এর চাহিদা আছে, মানুষ বাড়তি অর্থ রোজগারের আশায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও কাজটা করে। বাঘেদের থেকে পাওয়া জিনিসের আসল বাজার রয়েছে এশিয়ায়। দুর্ভাগ্যবশত বাঘের দেহের প্রতিটি অংশেরই বাজারে একটা মূল্য রয়েছে। চামড়াগুলো ঘর সাজানোর জন্য মেঝেতে, দেওয়ালে, এমনকি সোফার ওপরেও রাখা থাকে। যারা নিজেদের ক্ষমতা, অর্থ এবং স্ট্যাটাস দেখাতে চান তাদের জন্য এই চামড়ার একটা বাজার রয়েছে। বাঘের হাড় দিয়ে বাত এবং হাড়ের রোগের ওষুধও তৈরি করা হয়ে থাকে। এটা টনিক ওয়াইন তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে, যেটা হাড়ের শক্তি বানাতে সাহায্য করে। এটা অনেক সময় উপহার হিসেবেও দেওয়া হয়ে থাকে। যদি আপনি কোনো আধিকারিককে ঘুষ দিতে চান বা একটা কন্ট্রাক্ট পেতে চান, আপনি উপহার হিসেবে এই টাইগার বোন ওয়াইন দিতেই পারেন। কোথাও আবার এটা যৌন শক্তি বাড়ানোর ওষুধ হিসাবেও বিক্রি হয়। এর দাঁত আর নখ অলংকার হিসাবে বিক্রি হয়ে থাকে, আর এগুলো শুধুমাত্র বিলাসিতার জন্য। সারা বিশ্বজুড়ে বাঘের সংখ্যা কমে যাওয়ায় বাঘেদের থেকে পাওয়া জিনিসের চাহিদা মেটাতে ভারতের ওপর পূর্ব এশিয়া থেকে চাপ বাড়ছে। এই গণনার ফলাফলেই জানা যাবে ভারত আদৌ বাঘচোরা শিকার নিয়ন্ত্রণ করতে পেরেছে কিনা। মার্টিন খোঁজ নিতে উত্তর ভারতের বাঘ গণনার মূল কার্যালয়ে পৌঁছলেন, তবে প্রাথমিক ফলাফল ভালো নয়। ভারতের পূর্বে ভুটানের সঙ্গে পাহাড়ি সীমানায় থাকা বাক্সা ব্যাঘ্র প্রকল্পে আর কোনো বাঘই বেঁচে নেই। দেখে যে মনে হচ্ছে বাক্সা থেকে বাঘ পুরোপুরি কিন্তু বিলুপ্ত। সেটা তো খুব ভালো কথা নয়। হ্যাঁ, আগে ভুটান থেকে বাঘগুলো এখানে চলে আসতো, কিন্তু ভুটানেও খুব বেশি সংখ্যায় বাঘ আর নেই। আচ্ছা আচ্ছা। তাই বাক্সাতে আবার বাঘের সংখ্যা বাড়তে বেশ অনেকটা সময় লেগে যাবে। তাই সেরা উপায় হলো অন্য জায়গা থেকে বাঘ এনে এখানে ছাড়া। তো প্রাথমিক ফলাফলটা খুবই হতাশাজনক, এবং আমি এটা ভেবে ভয় পাচ্ছি যে এখানে খুব শিগগিরই ইতিবাচক কিছু শোনা যাবে না, তাই তো? হিমালয়ান মাউন্টেন গোটগুলো এবং অন্যান্য প্রজাতির প্রাণীরা বাক্সা পার্কে খুব নিশ্চিন্তে খাবার খাচ্ছে, কারণ তাদের পুরনো শত্রু বাঘেদের থেকে তাদের আর কোনো ভয় নেই। সাম্প্রতিক গণনায় নিশ্চিত হওয়া গেছে যে এখানে আর কোনো বাঘ বেঁচে নেই। এই গণনায় পরবর্তী কিছু ফলাফল খুবই গুরুত্বপূর্ণ হবে, তবে তাতে স্পষ্ট হবে আদৌ কোনো আশা আছে নাকি ভারতেও চোরা শিকারীরা বাঘেদের হত্যা করে ফেলছে। সারা দেশ জুড়ে 40,000-এর বেশি বনকর্মী এবং বিজ্ঞানী গত বছর থেকে বাঘেদের সংখ্যা গণনার কাজে যুক্ত রয়েছেন এবং প্রকৃত সংখ্যা বের করার চেষ্টা করছেন। ভারতবর্ষের যে 18টা রাজ্যে বাঘ পাওয়া যায়, সেই 18টা রাজ্যে আমরা এই কর্মকাণ্ডটা চালাচ্ছি। শুধুমাত্র অর্থ খরচের দিক থেকে এটা বিশাল নয়, বা প্রচুর পরিমাণ কর্মী এই কাজে নিযুক্ত বলেই এটা একটা বিশাল কাজ নয়। সেই সঙ্গে প্রচুর তথ্য এই কর্মকাণ্ড থেকে আমরা হাতে পাচ্ছি, আর মোটামুটি 44,000 মানুষের কঠোর শ্রম প্রত্যেক দিন এই কাজটার পিছনে যাচ্ছে। প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা অত্যন্ত বৈচিত্র্যময় ভূখণ্ডে এটা সত্যি একটা বিশাল কাজ। উত্তরে হিমালয়ের পাদদেশে বা দক্ষিণের এলাচের পাহাড়, পূর্বে ঘন সবুজ তৃণভূমি থেকে শুরু করে নদী বরাবর থাকা ম্যানগ্রোভ জলাভূমি, আর পশ্চিমে মরুভূমি। এই বিশাল দেশের প্রায় প্রতিটা কোণাতেই বাঘ তার নিজের আশ্রয় খুঁজে নিয়েছে। এই রকম বৈচিত্র্যময় এক ভূখণ্ডে আপনি কিভাবে বাঘ গণনার কাজটা করবেন? এর উত্তর খুঁজতে আমরা গেলাম উত্তর পূর্বের রাজ্য আসামে। এখানেই রয়েছে দেশের অন্যতম সুন্দর ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা। এগুলো হল বিশাল ব্রহ্মপুত্র নদের অববাহিকা জুড়ে থাকা উর্বর প্লাবনভূমি। এই জায়গাতেই আপনি পাবেন ভারতের 5টা বড় বন্য পশুর প্রজাতি, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার, এশিয়ান এলিফ্যান্ট, সোয়াম্প ডিয়ার, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, আর অবশ্যই বাঘ।
কাজিরাঙ্গাতে এই গণনা প্রক্রিয়া একটু আগে থেকেই শুরু হয়েছে। কয়েকশো বনকর্মী বাঘের বিষ্ঠার পাশাপাশি তার হত্যা করা কোনো প্রাণী বা পায়ের ছাপের খোঁজ করছেন। বড় জোর 1 কিংবা 2 দিনের পুরনো। মার্টিন যে টিমের সঙ্গে রয়েছেন তারা প্রথমেই বাঘের এই সমস্ত চিহ্নগুলো জড়ো করে নথিভুক্ত করেন এবং তারপর সিদ্ধান্ত নেন প্রতিটি বাঘের তথ্য নিতে কোথায় কোথায় ক্যামেরা ট্র্যাপগুলো লাগানো হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাঘের পায়ের চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, এই তো একদম। টিমটা বাঘের পায়ের চিহ্ন খুঁজে পেল। তারা সেই চিহ্নগুলো অনুসরণ করছিলেন। ঠিক তখনই একটা বাঘ ঘন ঘাসের মধ্যে মিলিয়ে গেল। এই তৃণভূমিগুলো এমন একটা জায়গায় যেখান থেকে বাঘের উপর পর্যবেক্ষণ এবং বাঘকে রক্ষা করাটা বেশ কঠিন। এখানে 6000-এরও বেশি বন্য পশু আছে, যাদের অনেকেরই মানুষকে মারার ক্ষমতা রয়েছে। প্রতি বছর একাধিক বনরক্ষী সেই পশুদের আক্রমণেই প্রাণ হারান, যাদের তারা রক্ষা করার চেষ্টা করেন। তো মাঝে মধ্যে টিমটাকে এখানে পায়ে হেঁটে ঘুরতে হয়, আর এই তৃণভূমিতে আপনি অনেক করতে পাবেন যেগুলো আসলে বন্য পশুরাই তৈরি করেছে। সেটা হতে পারে কোনো 2.5 টনের গন্ডারের কাজ, কিংবা হয়তো কোনো একটা হিংস্র বাঘের কাজ। আর এরকম তৃণভূমির মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা মোটেই ছেলে খেলার বিষয় নয়। ভারতে বাঘ গণনা চলছে এবং এই সমীক্ষার ফলাফলই নির্ধারণ করে দেবে বিশ্বের সবচেয়ে হিংস্র শিকারীর ভাগ্য। সারা দেশ জুড়ে বেশ কয়েকটা দল বাঘের উপস্থিতির নানা চিহ্ন জড়ো করছে। তবে এখন কাগজ কলমের জায়গা নিয়েছে স্মার্টফোন, যার মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি সেন্ট্রাল টাইগার কম্পিউটারে পাঠানো হচ্ছে। আশিস এইমাত্র এখানে একটা বাঘের পায়ের চিহ্নের ছবি তুলেছেন। তো আমরা জানি এই এলাকায় বাঘ রয়েছে, তবে শুধু এই ছবিটাই তার জন্য যথেষ্ট নয়। এই জায়গাতে প্রযুক্তি আসলে এই কাজটা করবে। প্রথমে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিতে হবে। এখানে আমরা একটা নতুন ট্রেলে আছি, তবে আমরা ঠিক কোথায় আছি? বেশ, আমাদের রাজ্যটা বাছতে হবে। উত্তরাখণ্ড হয়ে গেল, ডিভিশন আমরা রয়েছি রাজাজি টাইগার রিজার্ভে হয়ে গেছে। এবার আমাদের রেঞ্জটা বাছতে হবে। আমরা আরো নির্দিষ্ট জায়গা পাচ্ছি। এই বিটটা হলো লুনি বিট, আর এইবার এই বিটের রেঞ্জাররা যা দেখেন সেই সবটা রেকর্ড করতে পারবেন। আমরা এখানে একটা বাঘ পেয়েছি, একটা বাঘের পায়ের ছাপ বা থাবার ছাপ দেখতে পেয়েছি, কিন্তু সেই ট্র্যাকটা আর ছাপটা কত দিনের? খুব বেশি পুরনো নয়, বেশ টাটকাই বলা যায়। আমরা তাই ভেরি ফ্রেশ কথাটাতে ক্লিক করলাম। তো এইভাবে ডিটেল পাঠানো হলো। এবার এই তথ্যটা পৌঁছে যাবে সেন্ট্রাল ডেটাবেসে। প্রচুর মানুষ যারা সারা ভারতে ছড়িয়ে থেকে এই তথ্য সংগ্রহ করছেন, হাজার হাজার বনরক্ষী যারা এই কাজটা করছেন আর এই তথ্যগুলো সেন্ট্রাল ডেটাবেসে পৌঁছে দিচ্ছেন। এই প্রযুক্তিটা সত্যি সত্যি তাদের ক্ষেত্রে খুব কাজে। আপনি যতক্ষণ না এই লেখাটা সিলেক্ট করছেন ততক্ষণ কিছু হবে না। হাজার হাজার বনকর্মী যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের এখন ক্লাসরুমেও যেতে হচ্ছে। রঘুবীর সিং এর মতন বয়স্ক বনকর্মী যারা উত্তর ভারতের রাজাজি ন্যাশনাল পার্কে রয়েছেন, এখন তারা এই তফাৎটা বুঝতে পারছেন। এখন তো আর কারচুপি করার কোনো সুযোগ নেই, সবকিছু যন্ত্রপাতি দিয়েই হচ্ছে। আগে সবটাই অনুমানের ভিত্তিতে করা হতো, আমরা এখন এই সব যন্ত্রপাতি দিয়ে অনেক ভালো কাজ করছি। পরের ধাপ হলো যে সমস্ত এলাকায় বাঘের উপস্থিতি টের পাওয়া গেছে সেই সমস্ত এলাকায় ক্যামেরা ট্র্যাপগুলো লাগানো। এই ট্র্যাপগুলো থেকে পাওয়া ছবিগুলো প্রতিটি বাঘকে গণনার জন্য আলাদাভাবে চিহ্নিত করতে পারে। 28,000-এরও বেশি এলাকা চিহ্নিত করে ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে কি হবে যেখানে ক্যামেরা ট্র্যাপগুলো বসানো সম্ভব হয়নি? ডক্টর বিষ্ণুপ্রিয়া গবেষকদের একটা টিমের প্রধান, যারা জিনগত বিশ্লেষণ করে বাঘের উপস্থিতির নিশ্চয়তা দেন। আমরা মাঠ থেকে মলের নমুনা সংগ্রহ করি, আর তারপর সেগুলো ডিএনএ যাচাই করে আমরা বুঝতে পারি ওই এলাকায় কতগুলো বাঘ রয়েছে। মানুষের থেকে বিপদ থাকা সত্ত্বেও বাঘ এখনো টিকে থাকতে পেরেছে। তারা ভারতের এমন সমস্ত জায়গায় অবিশ্বাস্যভাবে বসতি গড়ে তুলেছে যেখানে মানুষও বেঁচে থাকতে হিমশিম খায়, সেখানে বাঘের সন্ধান করবে কি করে? এখানে সম্ভবত এর থেকে বেশি সাংঘাতিক ভূখণ্ড আর নেই। সুন্দরবনের জল কাদা ভর্তি ম্যানগ্রোভ জলাভূমি।
বাঘের কথা ভাবলে আপনি তাদের জঙ্গলের মধ্যেই ভাববেন, আপনি এই রকম পরিবেশের কথা ভাববেন না। তবে এখানকার বাঘগুলো আকারে একটু ছোট হয়, আর তারা বেশিরভাগ সময়টা কিন্তু জলের মধ্যেই কাটায়। আর তাদের খাদ্যের 9% হলো মাছ। এদেরকে আমরা মেছো বাঘ বোধহয় বলতে পারি। এখানে প্রায় মিষ্টি জল পাওয়াই যায় না, এবং এই জলাভূমিতে নোনা জলের মধ্যেই তাদের মানিয়ে নিতে হয়েছে। খাবারও এখানে দুর্লভ। তাহলে কিভাবে বাঘ এই রকম প্রতিকূল পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে পারল? ভেবে দেখুন, একটা 300 কিলো ওজনের বাঘ ম্যানগ্রোভের জলাভূমি দিয়ে হেঁটে যাচ্ছে আর হাঁটু পর্যন্ত কাদায় ঢুকে যাচ্ছে। সুন্দরবনের বাঘ কিন্তু আয়তন অনেক ছোট আর চটপটে হয়। এদের ওজন 100 থেকে 120 কিলোর মধ্যে হয়। ওরা ম্যানগ্রোভে বেঁচে থাকতে সক্ষম। ওরা এই জলাভূমিতে অভ্যস্ত হয়ে গেছে। ওদের শিকারের মতো পশুর সংখ্যা বেশ কম, যার উপরে নির্ভর করে এরা বেঁচে থাকে। একটা 100 কিলোর বাঘ একটা চিতল হরিণ আর বুনো শুয়োরকে সহজেই শিকার করতে পারে। বিশেষ প্রজাতির এই বাঘের সংখ্যা আজ 100-র কিছু কম। এই রুক্ষ বন্য ভূখণ্ডে বাঘের উপর পর্যবেক্ষণ চালানো আর নির্ভুলভাবে গণনা করার কাজটা অত্যন্ত কঠিন। আমাদের তাড়াতাড়ি পার হতে হবে। এইরকম নালাগুলো পার হওয়া বেশ অসুরক্ষিত। বাঘ যদি আপনাকে আক্রমণ করে, পালানোর কোনো জায়গা নেই। তবে বাঘ গণনার দিক থেকে এটা বিশ্বের সব থেকে কঠিন জায়গা বলেই আমার মনে হয়। যাতায়াতের সমস্যা তো আছেই, তাছাড়াও এই সুন্দরবনে সবসময় বাঘের আক্রমণের সম্ভাবনা থাকে, এবং এখানে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগগুলো প্রায় নেই বললেই চলে। আর সেটা সত্যি খুব বড় রিস্ক। সশস্ত্র রক্ষীরা সেই সব বিজ্ঞানীদের সুরক্ষা দিচ্ছেন যারা এই বাঘের সাম্রাজ্যে পা রাখার সাহস দেখিয়েছেন। আর এখানকার বাঘের নামের সঙ্গে মানুষ খেকো তকমাও জুড়ে আছে। প্রতি বছর 30 জনের বেশি মানুষ এই জলাভূমির বাঘের আক্রমণে প্রাণ হারান। এমনকি সশস্ত্র রক্ষীরাও উৎকণ্ঠায় রয়েছেন, এবং ক্যামেরাগুলো লাগানো হয়ে গেলেই তারা দ্রুত ফিরে যেতে চাইবেন। সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকা ছেড়ে টিমগুলো এবার পৌঁছল মধ্য ভারতের কানহা আর পেঞ্চ জঙ্গলে। বাঘেরা সম্ভবত এই ধরনের জায়গাতে থাকতেই বেশি অভ্যস্ত। এগুলোই সেই জঙ্গল যা থেকে অনুপ্রাণিত হয়ে রাডিয়ার্ড কিপলিং জঙ্গল বুক লিখেছিলেন বলে মনে করা হয়। আর খুব সহজেই কল্পনা করে নেওয়া যায় মোগলি আর তার বন্ধুরা এই জঙ্গলগুলোতেই লুকিয়ে থাকে। আর যদি তাই হয়, তাহলে শের খানও হয়তো যে কোনো মুহূর্তেই হাজির হতে পারে। তবে এই মুহূর্তে কানহার জঙ্গলের রানী হল নীলাম। অপূর্ব সুন্দর দেখতে এক বাঘিনী। নীলাম তার নিজের এবং তার 4 ছানাদের জন্য একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছে। তবে এখানেও তাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার প্রথমবারের ছানাগুলো এলাকা দখল নিয়ে লড়াইয়ে মারা গেছে। সে এবারের ছানাগুলোর জন্য আর কোনো ঝুঁকি না নিয়ে তাদের নিরাপদে লুকিয়ে রেখেছে। আর বেশি দেরি নেই, শীঘ্রই ছানাগুলো বড় হয়ে নিজেদের খেয়াল রাখতে পারবে এবং নিজেদের মতন করে থাকতে শুরু করবে। ভারতে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলোকে যে সুরক্ষা দেওয়া হয়, তার জন্য অন্যান্য বিপন্ন প্রজাতিগুলো বাঁচার সুযোগ পায়। বারাসিঙ্গা এক ধরনের সোয়াম্প ডিয়ার, যা বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, কিন্তু কানহা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে তাদের আবার দেখতে পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র বিরলতম প্রাণীরাই নয়, অন্য প্রজাতিগুলোও বাঘকে দেওয়া সুরক্ষিত বলয়েতে নতুন করে বাঁচছে। এই গণনায় সংরক্ষণ কেন্দ্রের অন্য আরও কিছু গুরুত্বপূর্ণ শিকারী এবং তৃণভোজী প্রাণীদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। তবে এখানে সবচেয়ে অসুরক্ষিত হল বাঘ। চোরা শিকারীদের থেকে বাঘকে রক্ষা করাটা একমাত্র পথ নয়, যার মাধ্যমে রক্ষীরা বাঘদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।
মধ্য ভারতে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে বনকর্মীরা দুটো পরিত্যক্ত বাঘের ছানাকে বাঁচানোর গুরু দায়িত্ব গ্রহণ করেছেন। বনরক্ষীরা যখন তাদের খুঁজে পেয়েছিলেন তখন তারা ছিল মাহারা এবং অসহায় অবস্থায়, মাত্র 10 দিনের। সেই সময় শীতকাল ছিল এবং ছানাগুলো ঠান্ডায় হয়তো কয়েক ঘন্টার মধ্যে মারা যেত। একজন রক্ষী যোগেন্দ্র সিং এই ছানা দুটোকে বড় করার চ্যালেঞ্জটা নেন। তিনি তাদের নাম দেন বান্ধব আর বান্ধবী। তিনি তাদের নিজের সন্তানের মতন করে যত্ন করেন। কয়েক ঘন্টা অন্তর ঘুম থেকে উঠিয়ে তাদের দুধ খাওয়ান। ওনার প্রথম লক্ষ্য হল ওদের 6 মাস পর্যন্ত বড় করা। ছানাগুলো ওনার যত্নে সাড়া দিয়েছে, তবে তিনি কোনো ঝুঁকি নিতে চান না। তাদের বিপদ এখনো কাটেনি। সারা বিশ্বজুড়েই বাঘেদের ভাগ্য সুতোর ওপর ঝুলছে। একসময় 30টা দেশে বাঘ পাওয়া যেত, তবে এখন 93% এলাকা থেকেই বাঘ বিলুপ্ত হয়ে গেছে। তাদের থাকার জায়গা ধীরে ধীরে কমে আসছে। দুঃখজনকভাবে কম্বোডিয়া থেকে বাঘের চিহ্ন পুরোপুরি মুছে গেছে। লাও আর ভিয়েতনাম থেকেও বাঘেরা বিলুপ্ত হয়ে গেছে। মাত্র গত 2 দশকে চীনে বাঘেরা প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। আর এখন আমরা দেখছি যে মালয়েশিয়াতে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। ভিয়েতনামি চোরা শিকারী এবং পাচারকারীরা মালায়ান বাঘ হত্যা করছে। মায়ানমারেও একই ঘটনা ঘটছে, সেখানেও বাঘের সংখ্যা কমে গেছে। বাঘেরা এখন সুরক্ষিত এলাকাগুলোর ছোট ছোট অংশে আটকে থাকতে বাধ্য হচ্ছে। ভারতে দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে যে পথগুলো এই পার্কগুলোকে যুক্ত করত সে পথগুলো হারিয়ে গেছে। ফলে এই পার্কগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঘেরা যখন এই সুরক্ষিত সীমানা থেকে বেরিয়ে আসার সাহস দেখায় তখনই গ্রামবাসীদের সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ে। যেহেতু এখন বেশি সংখ্যক বাঘ সংরক্ষিত এলাকা ছেড়ে বেরিয়ে নতুন এলাকার খোঁজ করছে, তাই তারা মানুষ বসবাসকারী অঞ্চলে ঢুকে পড়ছে। ফলে খুব সমস্যা হচ্ছে। মানুষ আর বাঘের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বাঘের সংখ্যা যত বাড়বে এই ধরনের ঘটনাও বাড়তে থাকবে। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। চোরা শিকার আর থাকার জায়গা সংকুচিত হয়ে আসাটা আগামী দিনের বাঘেদের সামনে দুটো প্রধান চ্যালেঞ্জ। গত 4 বছরে ভারতীয় বাঘ কিভাবে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে? প্রযুক্তির ব্যবহার, ক্যামেরা ট্র্যাপ, নজরদারি বাঘেদের সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে। তবে প্রতিনিয়ত বর্ডারের ওপার থেকে বাঘেদের মারার আশঙ্কা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত ভারতের জাতীয় ব্যাঘ্র গণনার ফলাফল খুবই হতাশাজনক। তবে বেশিরভাগ ফলাফল আসতে এখনো বাকি, তাই তাদের ভাগ্য এখন সূক্ষ্ম সুতোর উপর ঝুলছে। ভারত সারা দেশ জুড়ে বাঘ গণনা করে দেখে নিতে চাইছে যে তাদের এই সংরক্ষণ করার প্রচেষ্টাটা আদৌ সফল হচ্ছে নাকি। একটা পার্ক যেটা হয়তো আলোর দিশা দেখাতে পারে তা হল হিমালয়ের পাদদেশে থাকা জিম করবেট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। একসময় বিখ্যাত ব্রিটিশ শিকারী থেকে কনজারভেশনিস্ট হয়ে যাওয়া জিম করবেটের নামের এই উদ্যান বিশ্বের সবচেয়ে পুরনো ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। শিবালিক পাহাড়ের পিছন দিকে সবেমাত্র সূর্যোদয় হচ্ছে। হাতির দল এখন রামগঙ্গা নদীর দিকে তাদের যাত্রা শুরু করেছে। এই উদ্যানে প্রায় 700-রও বেশি এই রাজকীয় প্রাণীগুলোর দেখা পাবেন। হাতিরা যখন সবেমাত্র নদী পার করছে ঠিক সেই সময় এক বাঘিনীকে দেখা গেল। পারওয়ালি, বনকর্মীরা তাকে এই নামেই ডাকেন, আর এখানে সে খুবই পরিচিত। এই নদী বরাবর এলাকাটা তার সাম্রাজ্য। নীলামের মতন সেও একজন সন্তানহারা মা। 2 দিন আগে তার একমাত্র ছেলে একজন পূর্ণবয়স্ক পুরুষ বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে। তার বয়স ছিল মাত্র 1 বছর এবং সম্ভবত এই এলাকার পূর্ণবয়স্ক পুরুষটি তাকে একটা বিপদ হিসেবে দেখছিল।
মায়ের জন্য এটা একটা খুব কঠিন ধাক্কা। এই নিয়ে দ্বিতীয়বার সে ঠিক একই রকমভাবে নিজের সন্তান হারালো। বাঘেদের মধ্যে মা আর তার সন্তানের বন্ধন খুবই দৃঢ় হয় এবং দেখে মনে হচ্ছে সে সন্তান হারানোর শোকেই রয়েছে। পারওয়ালি তার সন্তান হারিয়েছে, কিন্তু তাকে বেঁচে থাকতেই হবে। বেঁচে থাকার জন্য তাকে স্বীকার করতে হবে। সে নদীর পাড়ে সাম্ভার হরিণদের একটা পরিবারকে দেখতে পেয়েছে। শোক ভুলে গিয়ে প্রবৃত্তিগতভাবে সে শিকারের মেজাজে চলে এলো। হঠাৎই ভোঁদরদের একটা দল সাঁতরে এসে হাজির হলো। উৎসুক হয়ে বাঘিনীকে দেখার জন্য তারা জলের মধ্যে ক্রমাগত ওঠানামা শুরু করলো। এমনকি কেউ কেউ সাহস করে পাড়েও উঠে এলো। তাদের গলা শুনে হরিণগুলো সতর্ক হয়ে গেল। হরিণগুলো তাকে দেখতে পেয়ে গেল, আর কিচ্ছু করার নেই। সে জানে আচমকা আক্রমণ না করলে হরিণরা সহজেই পালিয়ে যাবে। বাঘেরা শিকারের জন্য ওঁত পেতে থাকে। চোরাগোপ্তা আক্রমণ আর ধৈর্য তাদের শিকারের সাফল্যের মূল মন্ত্র। একটা বাঘ নিজেকে ঘাসের মধ্যে লুকিয়ে শিকারের পিছু নিতে থাকে যতক্ষণ না শিকার তার নাগালে আসছে। বাঘেদের মারাত্মক গতি, তবে সেটা শুধুমাত্র স্বল্প দূরত্বের ক্ষেত্রে। 15 থেকে 19 বার ব্যর্থ চেষ্টার পর একটা বাঘ তার শিকার ধরতে সফল হয়। পারওয়ালির ছানার মৃত্যু করবেটের গণনার উপরেও প্রভাব ফেলবে। এটা ঘটনা যে প্রতি বছর একটা উল্লেখযোগ্য সংখ্যাতেই ছোট পুরুষ বাঘ বড় বাঘেদের সঙ্গে লড়াইয়ে মারা যাচ্ছে, আর এটাই হলো জঙ্গলের নিয়ম। করবেট এবং ভারতের অন্যান্য ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলোর প্রথম 2টি পর্যায়ের গণনা প্রায় শেষ হয়ে গেছে। বাঘেরা যখনই এই কৌশলগত স্থানে রাখা ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দিন-রাত লক্ষ লক্ষ ছবি ক্যামেরাবন্দী হচ্ছে। তবে শুধুমাত্র বাঘের ছবি এই ক্যামেরাগুলোতে উঠছে না, অন্য পশুদের ছবিও এতে ধরা পড়ছে। আমাদের কনজারভেশনিস্ট মার্টিন আবিষ্কার করলেন কোনো কোনো প্রাণীরা আবার এই ক্যামেরার সামনে একটু বেশি ঘন ঘন আসে। একদল হনুমান এই ক্যামেরার সামনে খেলা করছিল এবং যেন সেলফি তুলছিল। কয়েকশো সেলফি, 100-রও বেশি। 100-রও বেশি। এখানে যে কখন কি হবে সেটা সত্যি বলা সম্ভব নয়। সেন্ট্রাল টাইগার সেল প্রায় 3,40,00,000 ছবি পেয়েছে। এখানে একটা বিশেষ কম্পিউটার প্রোগ্রাম রয়েছে যেটা কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন প্রজাতির পশুদের ছবি আলাদা করে দিতে পারে। 30,000 বাঘের ছবি আলাদা করা হয়েছে। কিন্তু কিভাবে আপনি এত ছবির মধ্যে থেকে আলাদা আলাদা বাঘকে চিনতে পারবেন? বাঘেদের ডোরাকাটা দাগটা মানুষের আঙুলের ছাপের মতন। দুটো বাঘের কখনোই একই রকম ডোরাকাটা দাগ হতে পারে না। গণনাকারী দল আর একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করছে যেটা ডোরাকাটা দাগ অনুযায়ী বাঘেদের আলাদা করতে পারে। এখানে এই মুহূর্তে এক্সট্রাক্ট কম্পেয়ার নামে একটি প্রোগ্রাম ব্যবহার করছি, যার মাধ্যমে ডোরাকাটা দাগ দেখে বাঘগুলোকে আলাদা করা যায়। এটা আসলে বাঘের ছবি দেখে বিভিন্ন অংশ বেছে নেয়। এই যেমন ধরুন কাঁধ, পিছনের দিক, কাঁধের মাঝামাঝি অংশ আর লেজ। তারপর এটা একটা 3D মডেল তৈরি করে। আর এই যে মডেলটি তৈরি হলো, এই মডেলের মাধ্যমে বাঘের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলো আমরা খুঁটিয়ে দেখে থাকি। তো এটা নির্ভুলভাবে ওই ডোরাকাটার দাগগুলো চিহ্নিত করে, তাই না? এবং বাঘটা যদি আড়াআড়ি বা অন্যভাবে থাকে তাহলেও বলতে পারে যে এটা ওই বাঘটাই কিনা, ওই বাঘটাই কিনা। দলটা এখন সামগ্রিক গণনার একটা প্রকৃত আভাস পেতে শুরু করেছে। গণনার মূল কার্যালয়ে একটা চাপা উত্তেজনা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। কাজিরাঙ্গার উদ্যানের তৃণভূমি থেকে ফলাফলগুলো প্রায় এসেই গেছে। করবেট জাতীয় উদ্যানের মতন আয়তনে ছোট কাজিরাঙ্গাতে বাঘের সংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি ছিল।
তার ফলে কি বাঘের সংখ্যা বাড়তে পারেনি? এবার দেখার পালা এখানে আসলে বাঘের সংখ্যা কমেছে নাকি বেড়েছে। ডক্টর ঝালা তথ্যগুলো বারবার খতিয়ে দেখে অবশেষে তিনি তা প্রকাশ করার জন্য প্রস্তুত। আমরা প্রায় 135টা বাঘের আলাদা আলাদা ছবি পেয়েছি 135টা গত বছর। হ্যাঁ, 135। গত বছর এখানে প্রায় 100টা ছিল। কাজিরাঙ্গা খুবই ছোট জায়গা, হ্যাঁ তাই একেবারেই। সংখ্যাটা বেশি এখানে। ঘনত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে কিন্তু বেশি। এটা কিভাবে সম্ভব হলো? এখানে ঘনত্ব এমনিতেই বেশি, কিন্তু এই সংখ্যাটা কিভাবে এত বৃদ্ধি পেল? আসলে এটা একটা প্লাবন ভূমি, খুব উর্বর পলিমাটি, প্রচুর উৎপাদন হয়, তৃণভূমি রয়েছে, ফলে এখানে শিকার করার মতো অনেক জীবজন্তু আচ্ছা, রয়েছে। মানে প্রচুর হ্যাঁ, খাবার। প্রচুর আচ্ছা। খাবার। তো ঘটনা হলো যে ওরা যদি ভালো খাবার পায় তাহলে ওরা খুব সফলভাবে এবং খুব দ্রুত প্রজনন ঘটাতে পারে। বাঘেদের দরকার সুরক্ষা আর খাদ্য। আচ্ছা, আজকের পৃথিবীতে সুরক্ষাটা প্রথম দরকার, ফলে এখানে ভালো সুরক্ষা আর ভালো খাবার পেয়ে বাঘের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওদের সংখ্যা বাড়ে। আচ্ছা, আসলে চোরা শিকারের কারণেই সারা বিশ্ব জুড়েই বাঘেদের সংখ্যা অনেক কমে গেছে। এগুলো নিঃসন্দেহে বন্য পশুদের জন্য ভালো জায়গা, তবে রক্ষীরা তাঁদের কাজটা সঠিকভাবে পালন করছেন। কড়া টহলদারি এবং প্রতিনিয়ত নজরদারির মাধ্যমে তারা চোরা শিকারীদের আটকে দিতে পেরেছেন। কিন্তু এখন প্রশ্নটা হলো, বড় পার্কগুলোতে সংখ্যাটা কোন জায়গায় দাঁড়িয়ে, যেখানে বাঘেদের সুরক্ষা দেওয়া আরও বেশি কঠিন? ভারতে বিভিন্ন ধরনের বন্য পশুদের দেখা পাবেন, কিন্তু কেউই বাঘের থেকে বেশি বিখ্যাত নয়। ভারত বাঘের সংখ্যা গণনা করে দেখছে যে তাদের সংরক্ষণ করার প্রচেষ্টা আদৌ সফল হচ্ছে কিনা। উত্তর ভারতের বিশাল রাজাজি ন্যাশনাল পার্ক একটা নতুন উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, যাতে হয়তো বাঘের সংখ্যা বাড়ানোর চাবিকাঠিটা থাকতে পারে। চারপাশে ঘন জনবসতি থাকায় এই পার্ক বেশ বিপর্যস্ত। এটা দুটো অংশে ভাগ হয়ে গেছে, একে অপরের থেকে বিচ্ছিন্ন। মানুষের তৈরি রাস্তা, খাল, ব্যস্ত রেলপথের মতন পরিকাঠামো এই দুটো অংশের মাঝে বিশাল দেওয়ালের মতন দাঁড়িয়ে আছে। এর ফলে একদিকে বাঘের সংখ্যা অনেকটাই বেশি, আর অন্যদিকে বিচ্ছিন্নভাবে মাত্র দুটি বাঘিনী রয়ে গেছে। তাহলে রাজাজিতে পূর্ব দিকে রয়েছে বেশি সংখ্যায় বাঘ, আর তারপর নদী পার হয়ে পশ্চিম অংশে মাত্র দুটো বাঘিনী রয়েছে। বাঘেরা নদী পারাপার করে জঙ্গলের অন্য প্রান্তে যেতে পারে না, যদিও দূরত্বটা এখান থেকে মাত্র 3 কিলোমিটার। তাই দুটো বাঘিনী গত 12 বছর ধরে অন্য প্রান্তেই পড়ে রয়েছে, কোনো পুরুষ বাঘ সেখানে যায়নি। তো দুটো বাঘিনী এখানে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, একদম বিচ্ছিন্ন। আচ্ছা, ওপারের ওই জঙ্গলে। তাই সেরা উপায় হলো কিছু বাঘকে হয় এখান থেকে বা করবেট থেকে স্থানান্তর করে পশ্চিম প্রান্তে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। ভারত যেহেতু দেশে বাঘকে সংরক্ষণ করে তাদের সংখ্যা বাড়াতে চাইছে, তাই তাদের জন্য আরও জায়গা প্রয়োজন। বাঘকে অন্য জায়গা থেকে এনে আরেকটা পার্কে ছেড়ে দেওয়ার পরীক্ষা নিরীক্ষা ভবিষ্যতে তাদের সংখ্যা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো পুরুষ বাঘকে পার্কে নিয়ে আসার আগে এখানে থাকা দুই বাঘিনীকে রেডিও ট্র্যাকার পরিয়ে তাদের গতিবিধি আর আচরণের ওপর নজর রাখা দরকার। এটা 3 দিনের পুরনো। প্রথমে এই বাঘিনীদের ঘুমপাড়ানি গুলি করার জন্য খুঁজে বের করতে হবে, কিন্তু এটা একটা বিশাল চ্যালেঞ্জ। ঘন জঙ্গল আর পাহাড়ি ভূখণ্ড হওয়ায় কাজটা আরো বেশি কঠিন হয়ে গেছে। দলটা একটা ট্রি হাউসের ওপর তাদের রাত জাগার ব্যবস্থা করেছে। ওখানে মনে হচ্ছে কিছু একটা নড়ছে। যদিও বাঘিনীদের কোনো চিহ্ন নেই। দিনের বেলা অতিরিক্ত বাহিনী ডাকা হলো। বিজ্ঞানীদের একটি দল বনকর্মীদের সঙ্গে যোগ দিল। বর্ষিয়ান ভেট ডক্টর অদিতি ওনার ডাট গান নিয়ে ঘুমপাড়ানি গুলি ছোড়ার জন্য প্রস্তুত, এবং দলগুলো হাতির পিঠে উঠে সেই সব জায়গায় গেল যেখানে বাঘিনীদের শেষবারের মতন দেখা গেছে। কয়েক ঘন্টা ঘোরার পর দলগুলো খালি হাতেই ফিরে এলো। কর্তৃপক্ষের জন্য এটা খুবই হতাশাজনক। এই জায়গায় বাঘ রিলোকেট করার পরিকল্পনা একটা ধাক্কা খেল। সেই সঙ্গে প্রমাণিত হল বাঘ সংরক্ষণের চেষ্টা করাটা সত্যিই কতটা কঠিন কাজ।
এদিকে উত্তর ভারতের দেরাদুনে গণনার মূল কার্যালয়ে সারা ভারত থেকে অনবরত তথ্য আসছে। প্রাথমিক ফলাফলগুলো খুবই হতাশাজনক ছিল। কিছু ছোট পার্কে বাঘের সংখ্যা বৃদ্ধি হলেও সেটা কখনোই আশা জাগানোর মতন নয়। এরপর ফলাফল আসতে চলেছে বিশাল জিম করবেট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে। বর্তমান গণনায় এটা সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হতে পারে। গত গণনায় জিম করবেটে 215টা বাঘের খোঁজ পাওয়া গেছিল, যে সংখ্যাটা দেশের অন্যান্য যে কোনো পার্কের থেকে অনেক বেশি। তাহলে গত 4 বছরে এই সংরক্ষণ কেন্দ্র কতটা উন্নতি করতে পেরেছে, এখন সেটাই দেখার পালা। সংখ্যাটা বেশ অনেকটাই বেড়েছে। হ্যাঁ, অনেকটাই। মুখে হাসি ফিরে এসেছে। দেশের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় এই পার্কে বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর সাফল্যটা শুধু এখানেই নয়, সুন্দরবনের বিশেষ প্রজাতির বাঘের সংখ্যাও গত গণনার সময় থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সমস্ত বাঘ সংরক্ষণ কেন্দ্রগুলো থেকে তথ্য আসছে, আর সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই যে তার ফলাফল খুবই উৎসাহজনক। তবে কিছু ছোট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে বাঘের সংখ্যা কমেছে, এবং এটা অবশ্যই একটা চিন্তার বিষয়। তবে সামগ্রিকভাবে বাঘের সংখ্যা বেশিরভাগ জায়গাতেই বেড়েছে। এবারে সেই মুহূর্ত ঠিক কি ঘটল? খুব পরিষ্কার, বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বেড়েছে। আমরা এটা আশাই করিনি, কিন্তু হয়েছে। আমার মনে হয় সেই সব জায়গাতেই সংখ্যাটা বেড়েছে যেখানে বাঘ সংখ্যায় বেশি ছিল। আচ্ছা আমরা এই ব্যাপারটা কল্পনাই করতে পারিনি। আমরা ভেবেছিলাম এর থেকে বেশি হওয়া সম্ভব না। আচ্ছা, বাহ। কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতেই আসলে বাঘের সংখ্যাটা বেড়েছে। হ্যাঁ হ্যাঁ। এদিকে কাজিরাঙ্গাতেও সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মধ্য ভারতের ভূখণ্ডে সংখ্যাটা বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে দক্ষিণ ভারতেও। এটা আমাকে বলতেই হবে যে আমি যেটা শুনলাম সেটা অসম্ভব বলেই আমরাও তাই মনে করেছিলাম। আমার মনে হয়েছিল বাঘেরা সংখ্যায় বাড়বে না, কিন্তু সেটা হয়নি, বাঘেরা সংখ্যায় বেড়েছে। এই সংখ্যা বৃদ্ধি আরও একবার বাঘেদের বেঁচে থাকার লড়াইকে স্বীকৃতি দিল। তবে সেই সঙ্গে ভারতে সংরক্ষণের প্রচেষ্টা এবং চোরা শিকার আটকাতে কড়া পদক্ষেপের কার্যকারিতাও প্রমাণ হল। এই প্রাণীটা এত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বেঁচে আছে এখানে, যে আমি খুব বিশ্বাস নিয়ে বলতে পারি যে ভারতবর্ষে বাঘ এইভাবেই বরাবর বেঁচে থাকবে। তো আমি এখন নিশ্চিন্তে আনন্দিত মনে বাড়ি ফিরতে পারি। এখন চ্যালেঞ্জ হলো বাঘেদের সেই সব জায়গায় নিয়ে আসা যেখান থেকে তারা উধাও হয়ে গেছে। এই নতুন জায়গাগুলোই বাঘেদের আগামী প্রজন্মকে রক্ষা করতে পারে, যেমন আমাদের 2 পরিত্যক্ত শাবক বান্ধব এবং বান্ধবী। 180 দিনের সময়সীমা কাটানোর সাথে সাথে তারা তাদের সবচেয়ে কঠিন আর ঝুঁকিপূর্ণ সময় পার করে ফেলেছে। তাদের সামনে রাস্তাগুলো চ্যালেঞ্জে ভরা, তবুও এখানে আশা রয়েছে। তারা এখন আশা নিয়ে তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে, আর একইভাবে তাকিয়ে আছে ভারতবর্ষ। 2014 সালে ভারতে বাঘের সংখ্যা ছিল 2226, যা 2019-এ বেড়ে হয়েছে 2967।